নন রিডক্স বিক্রিয়া, অর্থাৎ এখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান হবে না, এরকম বিক্রিয়াও কি হওয়া পসিবল? হলো প্রশমন বিক্রিয়া সর্বদা তাপ উৎপাদী বিক্রিয়া। বিকজ তুমি এগুলো পারলেই তুমি পরীক্ষায় খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবে। নন রিডক্স বিক্রিয়া, অর্থাৎ এখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান হবে না, এরকম বিক্রিয়াও কি হওয়া পসিবল? অবশ্যই পসিবল, যেখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান না হওয়া সত্ত্বেও রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। সো সেগুলোকে আমরা কি বলতেছি? নন রিডক্স বিক্রিয়া। অর্থাৎ নামের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে আমার নন রিডক্স বিক্রিয়া, নামের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের কোনো আদান প্রদানও হয় না, জারণ সংখ্যারও কোনো পরিবর্তন হয় না। মূলত জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এইটাই হলো বোঝার সবচেয়ে সহজ উপায় যে এখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান হচ্ছে না। আচ্ছা, এখন আমরা বিভিন্ন প্রকারের নন রিডক্স বিক্রিয়া নিয়ে কথা বলবো। প্রথমে প্রশমন বিক্রিয়া, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এই জিনিসটা তোমাদের যদি শর্ট সিলেবাস না থাকতো এসএসসি 26, তোমরা যদি অ্যাসিড ক্ষারক চ্যাপ্টারটা পড়ে আসতা, এই জিনিসটা তোমাদের কাছে পানির মতো সহজ লাগতো। পানির মতো সহজ কেন লাগতো? কারণ এটা মূলত পানি উৎপন্নের বিক্রিয়া। মূলত H+ ও OH- এর সংযোগে পানি উৎপন্ন হয়। একটু বোঝার চেষ্টা করি। মূলত তোমার এই যে প্রশমন বিক্রিয়া, এইটাকে কিন্তু তোমার আরেকটা জিনিসও বলা হয়, এইটাকে কিন্তু তোমার অ্যাসিড বেজ রিঅ্যাকশনও বলা হয়। আরএক্সএন দিয়ে আমি রিঅ্যাকশন বুঝালাম, ঠিক আছে? কারণ কি, একটু চিন্তা করো, অ্যাসিড মানেই হলো সে H+ দিবে। আর তোমরা যতটুকু জানো, তোমাদের লেভেলে যতটুকু জানো, ততটুকুর মানে হলো অ্যাসিড মানেই H+ দিবে, আর বেজ বা ক্ষার মানেই হলো OH- দিবে। এই দুইটা মিলে পানি উৎপন্ন হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া বাকি জিনিসগুলা কই যাচ্ছে? আসো একটু বোঝার চেষ্টা করি। ধরো প্রশমন বিক্রিয়া মানে কি, আমি তোমাকে একটু প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা বলি। অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন হওয়া, অথবা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এখন এখানে আরেকটা কথা আছে, যেটা আমি একটু পরে বলবো, যেটা আগের লাইনে ভুলে বলে ফেলতেছিলাম, একটু পরে বলবো। তাহলে একটু খেয়াল করো, অ্যাসিডের ক্ষেত্রে H+, Cl-, ক্ষারের ক্ষেত্রে সোডিয়াম প্লাস OH-। এখন সল্টের ক্ষেত্রে খেয়াল করো, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে তো H+ আর OH- আছে। নট রিয়েলি। তোমার এইখানে একটু খেয়াল করো, তোমার H+ আর OH- এখানে আছে, ঠিক আছে, বাট এখানে কিন্তু এরা পানি আকারে চলে আসছে। এবং আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, এই জায়গাটায় কিন্তু একটা ভুল আছে, এটা কিন্তু অ্যাকুয়াস না, এটা হবে লিটার। লিটার বলতেছি, লিকুইড। কেন লিকুইড? বিকজ পানি, অ্যাকুয়াস মানে কি? জলীয় দ্রবণ। পানির আবার জলীয় দ্রবণ কি ভাই? পানি তো জল। সো এটা হবে এল। তার মানে কি দেখো, এই H+ টা অ্যাকুয়াস অবস্থায়, এই সোডিয়াম তোমার এই OH- টা অ্যাকুয়াস অবস্থায়, এই দুইটা মিলে আমার যে পানিটা তৈরি করে। সো মূলত অ্যাসিড ক্ষারক বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া হলো H+ অ্যাকুয়াস। সেটা কোত্থেকে আসছে? অ্যাসিডের জলীয় দ্রবণ থেকে। OH- অ্যাকুয়াস কোত্থেকে আসছে? ক্ষারের জলীয় দ্রবণ থেকে। মিলে তৈরি করতেছে তোমার পানি। এই পানি উৎপন্নের বিক্রিয়াকেই কিন্তু আমরা বলতেছি প্রশমন বিক্রিয়া, ঠিক আছে? এখন প্রশমন বিক্রিয়ার কিছু মজার ফ্যাক্টর আছে, সেটা হলো প্রশমন বিক্রিয়া সর্বদা তাপ উৎপাদী বিক্রিয়া। চাইলে একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে পারো, আমরা যেমন প্রশমন বিক্রিয়া সর্বদা তাপ উৎপাদী বিক্রিয়া, দহন বিক্রিয়া সর্বদা তাপ উৎপাদী বিক্রিয়া, ওই জিনিসগুলাই আমরা একটা জিনিস একটু মিস করে গেছি মোস্ট প্রবাবলি। দহন বিক্রিয়ায় তোমাদেরকে একটা জিনিস কিন্তু বলা হয় নাই, প্রতিটার সাথেই কিন্তু প্লাস তাপ। দহন বিক্রিয়া সর্বদা তাপ উৎপাদী বিক্রিয়া, সেভাবে প্রশমন বিক্রিয়াও সর্বদা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন ভাইয়া তাহলে সর্বদা তাপ উৎপাদী বিক্রিয়া মানে হলো প্রশমন বিক্রিয়ায় সবসময় কোনো না কোনো তাপ উৎপন্ন হবেই হবে। প্রশমন বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় প্রশমন তাপ। চাইলে মনে রাখতে পারো, প্রশমন বিক্রিয়ায় বা অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন হতে যতটুকু তাপের প্রয়োজন হয় বা যতটুকু তাপ উৎপন্ন হয়, 1 মোল পানি উৎপন্ন হতে যতটুকু তাপ উৎপন্ন হয়, তাকে আমরা প্রশমন তাপ বলি। কারণ কি? প্রশমন বিক্রিয়া সর্বদা তাপ উৎপাদী বিক্রিয়া। এর অপর নাম অ্যাসিড ক্ষারক বিক্রিয়া। এখন আরেকটা ইম্পর্টেন্ট লাইন, এই লাইনের আবার কি মানে ভাইয়া? এইটা আবার কোত্থেকে উঠে আসলো যে অ্যাসিড ও ক্ষার উভয়ই তীব্র হলে ΔH এর মান -57.34 কিলোজুল। কেন? হোয়াট ইজ
তীব্র, আমি যে বলতেছি অ্যাসিড ও ক্ষার উভয়ই তীব্র, অর্থাৎ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এই কথাটা কোথা থেকে আসতেছে? স্ট্রং মানেই হলো সম্পূর্ণরূপে আয়নিত। অর্থাৎ তুমি যে কোনো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি ব্যবহার করো, সেটা পুরোপুরি রূপে H+ আয়নিত হয়ে যাবে, পুরোপুরি OH- আয়নিত হয়ে যাবে। তাইলে ভাইয়া অন্যগুলাই কি হবে না? না, হবে না। তোমার অ্যাসিড আর ক্ষার যদি একটাও তীব্র না হয়ে দুর্বল হয়, তাহলে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না। এখন ভাই তীব্র অ্যাসিড তীব্র ক্ষার কিভাবে চিনবো? খুবই সোজা ভাষায় বললে, জৈব যে যৌগগুলো আছে সেগুলা জেনারেলি তোমার দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার হয়। উদাহরণ হিসাবে কি হতে পারে? আমরা প্রথাগতভাবে যে অ্যাসিডগুলো চিনি, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তোমার ফসফরিক অ্যাসিড, এগুলো সবই স্ট্রং অ্যাসিড, তীব্র অ্যাসিড। তাইলে দুর্বল অ্যাসিড কি? কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার। আচ্ছা, দুর্বল ক্ষার কোনটা? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তীব্র ক্ষার কোনটা? সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এগুলা। সো এভাবে তুমি চাইলে মনে রাখতে পারো, না মনে রাখলেও SSC 26-এর কোনো সমস্যা নেই, তোমাদের শর্ট সিলেবাস, তোমাদের এইটুকুর বাইরে কিছু আসবে না। সো এই জিনিসটা MCQর জন্য অনেক কেন ইম্পর্টেন্ট? বিকজ অ্যাসিড আর ক্ষার যদি উভয়ই তীব্র হয়, তাহলে ওই 1 মোল পানি উৎপন্ন হওয়া মানে কি? পুরা অ্যাসিড থেকে H+ সব চলে আসবে, পুরা ক্ষার থেকে OH- সব চলে আসবে। ওই প্রশমন তাপের ভ্যালুটা হলো ফিক্স -57.34 কিলোজুল। আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি লিখি, এই ভ্যালুটা হলো অ্যাকচুয়ালি -57.34 কিলোজুল পার মোল। মানে কি 1 মোল পানি উৎপন্ন হইতে এতটুকু তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, এই জিনিসটা একটু তোমরা মনে রাখো, তাইলেই হবে। এবার আসে তোমার অধঃক্ষেপণ বিক্রিয়া। এইটাও আরেক ধরনের নন রিডক্স বিক্রিয়া, যেখানে কোনো ধরনের কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না। তাহলে এখানে হচ্ছেটা কি ভাইয়া? আমি তোমাকে একটু শর্টে বলার চেষ্টা করি। তোমার দুইটা পদার্থের জলীয় দ্রবণ বিক্রিয়া করে যদি এমন কোনো উৎপাদ বা পদার্থ উৎপন্ন করে যা অদ্রবণীয় বা খুবই কম দ্রবণীয়, অর্থাৎ তারা মিশতে পারে না, তারা তলানি আকারে জমা পড়ে, ওই যে তলানিটা ওই যে পাত্রের তলায় কঠিন হিসাবে জমা হয়, তাকে আমরা অধঃক্ষেপ বলি বা প্রিসিপিটেট বলি। এজন্য এই রিঅ্যাকশনটার নাম প্রিসিপিটেশন রিঅ্যাকশন। খেয়াল করো, এখন এটা নন রিডক্স কিভাবে হয় এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, Na+Cl-, সিলভার প্লাস নাইট্রেট মাইনাস, সোডিয়াম প্লাস নাইট্রেট মাইনাস। এখন একটু খেয়াল করি তো, এখানে আমি যদি একটু মার্ক করে বলি, এইখানে আমার দেখো সোডিয়াম ক্লোরাইড, আমার ক্লোরাইডটা অ্যাকুয়াস অবস্থায় ছিল, আর আমার সিলভারটা অ্যাকুয়াস অবস্থায় ছিল। এই যে সিলভার আর ক্লোরাইড মিলে এরা কি অ্যাকুয়াস অবস্থায় আছে? এরা একটা সলিড পদার্থ তৈরি করছে। অর্থাৎ সিলভার ক্লোরাইডের সিলভার, সোডিয়াম তোমার সিলভার নাইট্রেটের সিলভার আর সোডিয়াম ক্লোরাইডের যে তোমার ক্লোরাইড, এই সিলভার আর ক্লোরাইড মিলে তোমার একটা অদ্রবণীয় পদার্থ উৎপন্ন করছে, যেটা সলিড বা কঠিন অবস্থায় পাত্রের তলে জমা পড়ে, যেটাকে আমরা অধঃক্ষেপ আকারে চিনি। সেম গোজ ফর দিস সোডিয়াম সালফেট, বেরিয়াম ক্লোরাইড। কিন্তু বেরিয়াম সালফেটে গিয়ে এরা সলিড পদার্থ উৎপন্ন করে, যেটাই যে এই সাইন দিয়ে আমরা বুঝাই পাত্রের তলানিতে পড়েছে, এবং সোডিয়াম ক্লোরাইড তো অ্যাকুয়াস হয়েই যাবে। এখানে এই রিঅ্যাকশনগুলোর খুব কমন কোশ্চেন থাকে। আমি যখন বোর্ডের কোশ্চেন তোমাদের সলভ করাবো একটুক্ষণ পর, তখন দেখতে পাবে যে এইখানে দর্শকায়নকে একটু খেয়াল করো, এইখানে কিন্তু তোমার সিলভার আর ক্লোরাইড ওদের কিন্তু অবস্থা চেঞ্জ হয়েছে, কিন্তু সোডিয়াম আর নাইট্রেট, আগেও সোডিয়াম প্লাস নাইট্রেট মাইনাস ছিল, পরেও তাই এখানে দর্শক আয়ন হলো সোডিয়াম প্লাস নাইট্রেট আয়ন। তাহলে পরেরটার ক্ষেত্রেও আমরা একটু বলে দেই, পরেরটার ক্ষেত্রে আমার দর্শক আয়ন একটু খেয়াল করো সোডিয়াম আর ক্লোরাইড, বাকি তোমার বেরিয়াম আর সালফেট মিলে কিন্তু একটা অধঃক্ষেপ তৈরি করছে। সো এটা হলো তোমার সোডিয়াম আর
ক্লোরাইড। এই অধক্ষেপণ বিক্রিয়া তুমি বলতে পারো ভাই কিভাবে মনে রাখবো, এই অল্প কয়েকটা মনে রাখলে হয়। তারপরও আমি তোমাদের কিছু শর্টকাট বলে দেই, কিছু জিনিস উৎপন্ন হলে বুঝবা অধক্ষেপ পড়বেই পড়বে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, ঠিক আছে, কপার হাইড্রোক্সাইড, এগুলা চাইলে মনে রাখতে পারো। তোমার এগুলার কালারগুলোও মনে রাখতে পারো, বাট কালারগুলোর জন্য সবথেকে ইজিয়েস্ট উপায় হলো এই যে অ্যালুমিনিয়াম আর জিঙ্ক, এরা হলো হোয়াইট প্রিসিপিটেট দেয়, হোয়াইট অধক্ষেপ, সাদা অধক্ষেপ দেয়, ঠিক আছে? এইটা চাইলে মনে রাখতে পারো। আর এখানে বাকিগুলার কালার চাইলে মনে রাখতে পারো, এটা একটু সবুজ সবুজ দেয়, এটা একটু নীল নীল দেয়, এটা একটু বাদামি বাদামি দেয়। নট নেসেসারি, বিকজ তুমি এগুলো পারলেই তুমি পরীক্ষায় খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবে। সো অধক্ষেপণ বিক্রিয়া যে একটা নন রিডক্স বিক্রিয়া, আশা করি এটা খুব সুন্দর করে লিখতে পারবে, এবং এটা কিন্তু একটা খুব কমন কোশ্চেন পরীক্ষায় আসা, খুব কমন কোশ্চেন।